নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দু একদিন আগে দিল্লিতে কর্মরত একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আমায় ফোন করেছিলেন। এ কথা সে কথা বলার পর তিনি আমার কাছে জানতে চাইলেন যে কি বুঝছেন। আমি বললাম, কি বুঝছি মানে আপনি কি জানতে চাইছেন? তখন বললেন যে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন কিরকম হবে, তৃণমূল কি আবার আসবে নাকি বিজেপি যে আস্ফালন করছে তার কোনো বাস্তব ভিত্তি আছে। আমি তাকে আমার মত জানিয়েছিলাম। তারপর ভদ্রলোক আমাকে বললেন যে দেখুন, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণ অন্য কায়দায় হবে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, অন্য কায়দায় মানে? ওই আপনারা ওই নির্বাচন কমিশন এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে, এত অবজারভার, পুলিশ অবজারভার, ফিনান্স অবজারভার, এগুলো? উনি বলেন না, এগুলো তো থাকবেই। দফাওয়ারি যেরকম লোকসভায় হয়েছে সেরকমই হবে। মার্চের শেষ থেকে শুরু হয়ে এপ্রিলে শেষে শেষ হবে 2026-এ, কিন্তু আরো অন্য রকম কিছু হবে। তখনই আমার কৌতূহলটা বাড়ল। আমি তাকে জানতে চাইলাম যে অন্যরকম বলতে কি বোঝাচ্ছেন আপনি। তখন তিনি বললেন, দেখুন, কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গের নির্বাচন এবং নির্বাচন কমিশন অবশ্যই একটু অন্য মাত্রায় দেখছে। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। তার মধ্যে বিরোধী দলের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে হিংসা, পরে হিংসা, এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। এটা মাথায় রেখেই নাকি নির্বাচন কমিশন এবার অভূতপূর্ব কিছু পদক্ষেপ নিতে চলেছে। সেই ভদ্রলোকের ভার্সন এরকম। অভূতপূর্ব পদক্ষেপ বলতে তিনি বোঝাচ্ছেন যে রাজ্য প্রশাসনের ভূমিকা এবার ন্যূনতম হবে। এবং তিনি বললেন যে আপনারা নিজেরা বুঝতে পারবেন, আপনারা তো পশ্চিমবঙ্গে কলকাতায় থাকেন, বুঝতে পারবেন যে রাজ্য প্রশাসনের ভূমিকা ন্যূনতম হবে। একটা রীতি আছে যে 3 বছর এক পদে থাকলে নির্বাচনের সময় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে চলছে প্রশাসনিক আধিকারিকদের। এছাড়াও অন্য রকম হবে। অর্থাৎ হতে পারে যে পুলিশ প্রশাসনকে কার্যত ছোট জগন্নাথ করে রাখা হবে। রাজ্য পুলিশ ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে ঢুকতেই পারবে না। এবং যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনের সময় নানাবিধ অভিযোগ উঠেছে, সেই সমস্ত আধিকারিকরা যাতে কোনোভাবেই নির্বাচনের কাজে না থাকতে পারেন সেটাকে নিশ্চিত করা হবে। এবং বাইরের রাজ্য থেকে আমলাদের নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার কাজে। এবং এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করা হবে যেখানে সত্যি ভারী বুটের আওয়াজ মানুষকে আশ্বস্ত করবে। আমরা কি দেখেছি, যেখানে খুব নিরুপদ্রবে ভোট হচ্ছে, মানুষ নিজের উৎসবের মেজাজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, সেখানে আনাচে কানাচে কেন্দ্রীয় বাহিনী তারা গলিতে টহল দিচ্ছে। আর যেগুলো স্পর্শকাতর, অনেকাংশে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকলেও তারা ঠুটো জগন্নাথ। যে সমস্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ খুব প্রয়োজনীয়, সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয় না। কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থেকে আসে, তারা এলাকা চিনবে কি করে? এবার এলাকা চেনার জন্যও কেন্দ্রীয় বাহিনীকে অনেক আগে মোতায়েন করা হবে। এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট সেটা কিন্তু রাজ্য প্রশাসনের কোনো স্তরের আধিকারিকদের হাতে থাকবে না। প্রয়োজনে কোনো না কোনো ভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে এবং আইন শৃঙ্খলার বিষয়টা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে। এবং তারপরেই কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হবে। আমি বললাম, এটা তো তাহলে বড় খেলা দাদা। তিনি বললেন, দেখুন, খেলা, বড় খেলা, ছোট খেলা, খেলা হবে, এগুলো সব ক্যাচি স্লোগান। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ যেন নির্ভয়ে নিজের ভোটটুকু দিতে পারে
এবং নির্বাচনের আগে নির্বাচনের পরে যেন কোনো রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষ না হয়। মানুষ যাকে ভোট দেবেন তাকে ভোট দিন, নির্ভয়ে নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করুক, এটা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন চাইছে। এটাকে আপনি যদি বলেন, ভদ্রলোক বললেন যে বড় খেলা তো বড় খেলা, কিন্তু দেখবেন অভূতপূর্ব কিছু ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে। কেন্দ্রের এই রাজ্যের শাসক দল এইসব কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সুযোগ পাবে না, কারণ কেন্দ্রীয় হস্তক্ষেপ হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তাহলে আর আদালতে গিয়ে এই কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে আর্জি জানালেও স্বস্তি মেলা ভার, কারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তখন নির্বাচন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি। দেখুন, আমরা চাই অবাধে, নির্বিঘ্নে, সন্ত্রাসবিহীনভাবে উৎসবের মেজাজে ভোট হোক এবং মানুষ নির্ভয় তাদের ভোট দিতে পারে। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে ভোট হয় তাহলে কিন্তু কাঁটে কাটা, এটা তৃণমূলও জানে। যতই তারা 250টা আসনের গল্প বলুন না কেন, বাস্তবটা কিন্তু এতটা সহজ নয় শাসক দলের পক্ষে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির মাত্রা ছাড়া অভিযোগ, এই সমস্ত তো আছেই, তার সঙ্গে হিন্দু ভোটের কনসলিডেশন। তৃণমূলের পক্ষে মুসলমান ভোটের কনসলিডেশন যেমন সম্পূর্ণ হচ্ছে, আবার বিজেপির পক্ষেও হিন্দু ভোটের কনসলিডেশন আগের থেকে অনেকটা বেড়েছে। অর্থাৎ একদম মেরুকরণের আবহে ভোট হবে। হ্যাঁ মমতা, না মমতা, এর বাইরে কারুর কিন্তু কোনো স্পেস নেই, অন্তত এইবারের নির্বাচনে। এটা যদি নির্বাচন কমিশন করতে পারে, এনশিওর করতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল অনেকে যেটা প্রেডিক্ট করছেন সেরকম নাও হতে পারে। বিজেপির কিছু শীর্ষ নেতা বলছেন ঠিক যা অ্যারেঞ্জমেন্ট এখন আছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো, নির্বাচন কমিশন অবজারভার পাঠালো, কিন্তু রাজ্য পুলিশের ভূমিকাও থেকে গেল, এই প্রেক্ষিতে ভোট হলে তারা মেরে কেটে 110টা আসন পাবে, আগের থেকে বাড়বে, 30টার বেশি বাড়বে, এটা তাদের আশা। কিন্তু তৃণমূল ওই 160-70টা আসন পেয়ে যাবে। আর যদি রাজ্য প্রশাসনকে সম্পূর্ণ বাইরে রেখে নির্বাচনের কাজে তাদের কোনো ভূমিকা থাকবে না, এটা যদি এনশিওর করা যায়, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। এটা তাদের ভার্সন, তাদের দাবি কতটা বাস্তবসম্মত সেটা মানুষ বলবেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। কিন্তু ভোটার তালিকায় আমরা দেখছি না বাংলাদেশি নাগরিকরা ঢুকে গেছে, কাকদ্বীপে ভোট দেয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সে যুক্ত হয়ে যায়। দু জায়গার ভোটার, এরকম বহু আছে। আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিক দেখলাম যে কিভাবে আধার কার্ড, প্যান কার্ড সব পাওয়া যাচ্ছে, মানে নগদ নারায়ণ ফেললেই আপনি পরিচয়পত্রের অনেক কিছুই পেয়ে যাবেন, এবং তারা ভোটও দিচ্ছেন। রাজ্য প্রশাসনের আধিকারিকরা তো অনেকেই যুক্ত। সম্প্রতি নির্বাচন কমিশন তো 3 জনকে সাসপেন্ড করেছে। ভোটার তালিকায় গরমিল করা, ভুয়ো ভোটারদের নাম ঢোকানো, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বাম জমানাতেও হয়েছে, তখন তৃণমূল অভিযোগ করেছে, তৃণমূল জমানাতেও হচ্ছে না, বিজেপি অভিযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিটা কেন্দ্রে 20,000 করে ভুয়ো ভোটার নাকি বিজেপি ঢোকাচ্ছে। এটা হলে 58 লক্ষ ভুয়ো ভোটার হয় পশ্চিমবঙ্গে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই এরকম কাল্পনিক দাবি করা সম্ভব। রাহুল গান্ধী লাগাতার বলছেন পরাজয় তিনি স্বীকার করবেন না। হরিয়ানাতে কংগ্রেস হারলো হুডা আর ওই কুমারী শৈলজাদের দ্বন্দ্বে, জেতা ম্যাচ হেরেছে। মহারাষ্ট্রের পরাজয়টাকে মানতে পারছে না, বলছে ভোটার তালিকায় কারচুপি। দিল্লিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, প্রচুর টাকা খরচ করেছিল কংগ্রেস। তাহলে পরাজয় আপনি মানবেন না এবং আজগুবি অভিযোগ করবেন।
বিহারে কংগ্রেসের ভরাডুবি হবে এটা আন্দাজ করেই এখন থেকে রাহুল গান্ধী বলছেন যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সমস্ত রকম ম্যাল প্র্যাকটিস করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের শাসক দল। আগে থেকে হার নিশ্চিত জেনে গাওনা গাইতে শুরু করলেন। কংগ্রেস যে সাফল্যটা পেয়েছিল লোকসভায়, যেমন উত্তরপ্রদেশে, সেটা অখিলেশের সঙ্গে জোটের জন্য, তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোটের জন্য, মহারাষ্ট্রে সেটা হচ্ছে এনসিপি, শিবসেনা, উদ্ধব এবং কংগ্রেসের অ্যালায়েন্সের জন্য। কিন্তু যেখানে কংগ্রেস বিজেপি সম্মুখ সমর, সেখানে কংগ্রেসের ফলাফল অত্যন্ত হতাশাব্যঞ্জক, এক্সেপ্ট রাজস্থান। তাহলে কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারছে না, পায়ের নিচে জমি খুঁজে পাচ্ছে না, আর তখন এই সমস্ত আজগুবি অভিযোগ করতে শুরু করে দিয়েছে। এটাই খারাপ লাগে। এই প্রেক্ষিতেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার আস্তিনে যা যা তাস লুকোনো আছে সব তাস বাইরে আনবেন। প্রধান বিরোধী দল বিজেপিও চেষ্টার কসুর করবে না, সম্পূর্ণ মেরুকরণ হয়ে গিয়েছে। কিন্তু এখনো যদি এই মুহূর্তে ভোট হয়, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ক্রিটিক্যাল মাসটা নেই, 2-2.5% ফারাক আছে তৃণমূলের সঙ্গে। বিজেপি নেতৃত্ব আশাবাদী যে আরো মেরুকরণ হবে, বৃত্ত সম্পূর্ণ হবে যত দিন যাবে, এবং নির্বাচন যদি কমিশন একদম সুষ্ঠুভাবে করতে পারে তাহলে তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তারা বলছেন যে 2011 কিভাবে ভোট হয়েছিল, সেই নির্বাচন কমিশনই করিয়েছিল, সিপিএম তখন ক্ষমতায়। বুথের 200 মিটারের মধ্যে রাজ্য প্রশাসনের কেউ নেই, পুলিশ নেই, মানুষ ভোট দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের জোট ক্ষমতায় এসেছিল। তারই পুনরাবৃত্তি চাইছে তারা। এখন কেন্দ্রীয় হস্তক্ষেপ কিভাবে হবে সেটা কেন্দ্রীয় সরকার জানে, কিন্তু কিছু একটা হবে, কিছু একটা হবে। 21-এর মতো বিধানসভার ভোট 26-এ হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, প্রত্যেকবার রাজ্য সরকারের মুখ পড়ছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, রাজ্য সরকার বলছে ছেলেকে ভাতা দেব। গ্রুপ সিতে 25,000, গ্রুপ ডিতে 20,000। আমাদের টাকা দিয়ে এরা কোনো কাজ করবে না, সরকার তো টাকা দেবে, তার বিনিময়ে সরকার কি পাবে? মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছেন। মাৎসন্যায় বললেও কম বলা হয়। আচ্ছা, চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তো, এখন যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিও গেল, আমও ছালা গেল, আদালত বলেছে বেতন ফেরত দিতে হবে। এখন তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের উপর চড়াও হবেন, টাকা ফেরত চাইবেন, চূড়ান্ত আনরেস্ট তৈরি হবে। তাই আপাতত তাদের মুখটা বন্ধ করার জন্য এইসব ললিপপ চলানো হচ্ছে। সরকার জানে না এগুলো আদালতে চ্যালেঞ্জ হবে, আদালত এগুলোর উপর স্থগিতাদেশ দেবে, জানে সরকার, কিন্তু তাও করছে, মরিয়া হয়ে গেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে ওই এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশের পর আর একটা বিজ্ঞপ্তি বেরোবে, ওই গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে বিভিন্ন দপ্তরে কিভাবে অ্যাকোমোডেট করা যায়। আচ্ছা, যাদের সুপ্রিম কোর্ট বললো এরা একেবারে টেন্টেড দাগি, যাদের চাকরি গেছে, তাদেরকে আবার সরকার বিভিন্ন দপ্তরে পুনর্নিয়োগ করার জন্য নাকি ভাবছে, সেখানেও নাকি একটা বিজ্ঞপ্তি জারি হবে। আপনি বুঝতে পারছেন আমরা কোথায় আছি? সংবিধান হাতে শপথ না একটা রাজ্য সরকার সম্পূর্ণরূপে বেআইনি অসাংবিধানিক কাজ করছে। যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, তাদের কাছ থেকে কি বেতনের টাকা আদায় করে ট্রেজারিতে জমা হয়েছে? কিচ্ছু হয়নি, অন্তত আমি জানি না। উল্টে আমাদের করের টাকা খরচ করে তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। বিনিময়ে সরকার কি পাবে? এরা ঘরে বসে ভাতা পাবে। এই যে প্যারা টিচাররা, তারা কত পায়? মাসে 13,000 টাকা, সপ্তাহে 20টা ক্লাস, এবং একই সঙ্গে স্কুল ছুটতে স্কুলে ফেরত নেওয়ার দায়িত্ব নিতে হয়। তারা 20টা ক্লাস নিয়ে স্কুল ছুটতে স্কুলে ফেরত নেবার দায়িত্ব নিয়ে মাসে 13,000 টাকা পাবেন। আর গ্রুপ সি গ্রুপ ডি যারা দাগি হিসাবে চিহ্নিত, যাদের চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছে, তারা ঘরে বসে বসে ভাতা পাবেন 25,000 এবং 20,000 টাকা। একে যদি মাৎসন্যায় বলি, খুব কি অন্যায় বলছি? আমার তৃণমূলের বন্ধুরা বলুন না।
আপনারা তো কমেন্ট বক্সে অনেক রকম লেখেন, গালাগাল করেন, সে করতেই পারেন, এগুলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আপনার মতের সঙ্গে আমার মতের মিল না হলেই আপনাদের ব্যক্তিগত অসুয়াটাকে প্রকাশ আসে। কিন্তু আমি যুক্তি দিয়ে বলছি এটা কখনো হতে পারে? ঘরে বসে বসে কেউ 25,000, কেউ 20,000 পাবে, বিনিময়ে সরকার তাদের কাছে কি পাবে? যতদিন না রিভিউ পিটিশনের নিষ্পত্তি হচ্ছে, একটার পর একটা এরকম রিভিউ পিটিশন দাখিল হতে পারে, মানে এগুলো টাইম কনজিউমিং প্রসেস। ততদিন পর্যন্ত তারা এরকম ভাতা পেয়ে যাবেন আমাদের করের টাকায়, যেখানে সরকারের হাঁড়ির হাল। এগুলো কিন্তু এফেক্ট করবে। সাইলেন্ট মেজরিটি চুপ করে আছে, তার মানে এই নয় যে সরকারের এই সমস্ত অসাংবিধানিক কাজকে তারা সহ্য করছে। 10 মাস পেরিয়ে গেল, সিবিআই কি করলো? আরজি করে নির্যাতিতার হত্যার রহস্যের কিনারা করতে পারলো না, আবার নতুন করে প্রতিবাদীরা সংঘবদ্ধ হচ্ছে। ওই বাই ইলেকশনে কিভাবে হয় আমরা সব জানি, ওগুলোর ফলাফল দিয়ে কিচ্ছু ডিটারমাইন হবে না। এগুলো মানুষের মনে তীব্র অভিঘাত তৈরি করেছে, তার একটা প্রভাব কিন্তু পড়বে নির্বাচনে। এবং এর উপরে যদি নির্বাচন কমিশন অভূতপূর্ব কিছু ব্যবস্থা নিতে পারে জাস্ট টু এনশিওর ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট পোল, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মতামতের একটা কি বলবো বাস্তবসম্মত প্রতিফলন হবে ভোটের আউটকামে। দেখা যাক কি হয়।